এই যে যাত্রার মাধ্যমে প্রচুর মানুষকে বোঝানো হচ্ছে কালনাগিনী সাপের বিষ রয়েছে এবং সেই কালনাগিনী সাপটা ঢুকলো কিভাবে জানেন? যেটা বোঝানো হচ্ছে, একটা বিশ্বকর্মাকে নাকি বলেছে যে বাসর ঘরে একটা সূচির ছিদ্র, একটা মানে সূচের মতো একটা ছিদ্র করে দিয়ে সেখান থেকে কালনাগিনী ঢুকবে। এই গল্প তো আপনারা পড়েছেন মনসামঙ্গলে। পড়েছি। হ্যাঁ, হ্যাঁ। মানে সেই একটা কালনাগিনী সাপ দেখেছেন আপনি? হ্যাঁ, কালনাগিনী সাপ দেখেছি। মানে কত বড় হয়? কালনাগিনী সাপ সরু, খুব একটা বড় নয়। মানে কালনাগিনী সাপ কত হবে? ২-২.৫ ফুট হবে বড়জোর। হ্যাঁ, মোটা কতটা? মোটা ১ ইঞ্চিও নয় আমার ধারণা। আমি সাপ বিশেষজ্ঞ নই ওইভাবে, কিন্তু আমি যতদূর দেখেছি তার যে ডায়ামিটার ১ ইঞ্চিও নয়, ১ ইঞ্চিও নয়, তার চেয়েও ছোট। মানে সরু, সরু, সরু সাপ, কিন্তু সু- কিন্তু দেখতে খুব সুন্দর। সূচের তার ছিদ্র মধ্যে দিয়ে। লাল, কালো, ব্রাউন, হলুদ যে চেক, 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 চেক কাটা, হ্যাঁ, অসাধারণ সুন্দর দেখতে। দেখতে খুব সুন্দর। দেখতে ভীষণ সুন্দর। ওর ফনাটা কতটা হবে প্রায়? ফনা তোলে না, ফনা তোলে না, ফনাহীন সাপ। আহ, মানে বিষ খুব তীব্র। না, 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 একদমই নয়। তার বিষ মানে মানুষকে কালনাগিনী কামড়ালে মানুষের কিছুই হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে কালনাগিনী একটা ভয়ঙ্কর সাপ। না, কালনাগিনীর বিষ আছে খুব অল্প, মানে ওদের যে শিকার, সেই সমস্ত পোকামাকড় বা সেই সমস্ত প্রাণী, ইঁদুর বা ব্যাঙগোছের প্রাণী, তাদের ক্ষেত্রে ওই বিষ কাজ করে, মানুষের ক্ষেত্রে কিছুই নয়। এবং মানুষের বডি তারপরে ওরটা অনেক বেশি। হ্যাঁ, মানুষের বডি অনেক বড়। ওই বিষ মানুষের কাছে কিছুই নয় আর কি। এবং তাছাড়া আর একটা অদ্ভুত ব্যাপার আছে, কালনাগিনীর যে দাঁতগুলো, যে বিষ দাঁত, একে সেই বিষের জোর নেই, খুব সামান্য, মানুষের কাছে কিছুই নয়। দ্বিতীয় হচ্ছে সেই বিষগুলো সামনে থাকে না, মানে কেউটে, গোখরো, চন্দ্রবোড়া, এদের বিষ যেরকম সামনে, মুখটার সামনে। দাঁতের যে থলিটা থাকে। না, ওটা তো বিষের থলি কথা বলছেন। আমি বলছি দাঁতটা, যার মধ্যে দিয়ে থলি থেকে বিষটা এসে বিষটা বেরোয়। আপনার রক্তে ঢুকছে, ফুটো করে দিচ্ছে মানে চামড়ায়। ভ্যাকুয়াম হয়ে বেরোয় যেটা। হ্যাঁ, সেইটা, সেই দাঁতগুলোই, সেই বিষ দাঁতগুলোই আছে মুখের ব্যাক সাইডে। আচ্ছা। ভালো করে ওই দিয়ে মানুষকে ওইভাবে কামড়াতে পারেও না ওরা। এবং বিষটাও মানে খুব কমজোরি বিষ, তারপর তো কয়েক মানুষের কাছে কিছুই নয় আর কি। কয়েকশো বছরের বোধহয় ওগুলো আস্তে আস্তে পেছনে চলে গেছে ওর বিষের থলিটা। তা বিষের থলি আছে, কিন্তু মানে থলি থেকেই তো বিষটা বেরোবে। ওটা সামনে কিন্তু নেই। দাঁতটার কথা বলছি, বিষ দাঁত যেটা, ও সেটা আচ্ছা। অন্য অন্য সাপের যেরকম হাঁ করলেই আপনি সামনে দেখতে পান দুটো বিষ দাঁত চকচক করছে, হুম, কালনাগিনীর ক্ষেত্রে তা না, বিষের দাঁতগুলো পেছন দিকে। পেছন দিকে মানে হ্যাঁ, ফুল এই রকম করে কামড় বসাতে হবে। হ্যাঁ। আর ও মানুষ ওই কামড় খুব একটা খায় না, এবং তার মানে মানে খেলেও তাতে ওই বিষ দিয়ে মানুষের খুব একটা কিছু ক্ষতি হয় মানে না। একটা কি বলা যায় যে গলধকরণ করার সময় যেরকম চেবানো হয়, ঠিক সেই সময় যদি কাউকে চেবায় তাহলে সেই বিষটা তার মধ্যে অনেক যেতে অনেক পারে। মুখের অনেক ভেতরে গভীরে গেলে তবে সে কামড়টা খাবে। তা না হলে ভালো করে, মানে ভালো করে ওইভাবে মানুষের মতন বড় জীবকে সে ভালোভাবে কামড় দিয়ে ওরকম বিষ ঢালতে পারে না। আর মানে আমি যেটা আগেও বলেছি, এই বিষটাও খুব কমজোরি, তাতে মানুষের কোনো ক্ষতি হয় না। দেবাশিস দা, এই যে তাহলে লক্ষিন্দর মরলো কিভাবে? লক্ষিন্দর দেখুন, এটা তো একটা পৌরাণিক গল্প। সে পৌরাণিক গল্প তারা বানিয়েছে। আমরা তো এখনো তো অনেক মানুষ অনেক গল্প লেখেন, অনেক গল্প আমাদের পড়তে ভালো লাগে, পড়ে আমরা কান্নাকাটি করি, কিন্তু পড়ে আমরা বলবার চেষ্টা করি না যে লোকটা কোথায়। একটা লোক, সে খুব দুঃখ পেয়েছে, তার একটা অসুখ, কঠিন অসুখ হয়েছে, সে শেষ পর্যন্ত গিয়ে মারা গেল, খুব দুঃখের গল্প, খুব মানবিক গল্প। কিন্তু পড়ার পরে কি আমরা এটা জিজ্ঞেস করি যে লোকটি কোথায় থাকে, লোকটির নাম কি, তার ফোন নাম্বার কি, সব জানতে চাই না। কারণ এটা গল্প, এটা আমরা জানি। মানে যারা মানে লিখেছিলেন, যিনি লিখেছিলেন এটাকে, তিনি বুঝতে পারেননি যে ভবিষ্যতে চালাকিটা ধরা হ্যাঁ, পড়ে যাবে। হ্যাঁ, না চালাকি তিনি হয়তো করেননি, তিনি তার সময়কার বিশ্বাসের কথা লিখেছেন, তো অনেকদিন আগের, কয়েকশো বছর আগে এই সমস্ত। মুকুন্দরাম চক্রবর্তী। হ্যাঁ, তিনি কয়েকশো বছর আগের, পঞ্চদশ ষোড়শ শতকের মানুষ। তিনি সেই সময়তে, মানুষ তো আর এইসব বিজ্ঞান জানতো না। সাপের দেহ, তাকে পর্যবেক্ষণ করা, বিভিন্ন প্রাণীর দেহের কোন অংশ কি কাজ করে, কোন বিষ কতটা জোরালো, এইসব তখনকার দিনে তারা জানতেন না। তো তাদের কোনো ভুল ধারণা থাকতেও পারে। তো সেই সময় ওই তারা যে হয়তো ঘরটা। সত্যি ভেবেই লিখেছেন, এবং তার সঙ্গে সেটা সত্যি ভেবে লেখাটা, তিনি তো বিজ্ঞান লিখতে চাননি। সাপের বিষ, মানুষের মৃত্যু, এসব নিয়ে তিনি কোনো বৈজ্ঞানিক রচনা করতে চাননি। তিনি একটি গল্প লিখেছেন, একটি ন্যারেটিভ লিখেছেন। বিষয়ের আমি আরেকটু আলোকপাত করি। আর্কিটেকচারটা বলি, যে ঘরটা করা হয়েছিল তার কোনো দরজা ছিল না, জানালা ছিল না। এক সূচির ছিদ্র একটা ছিল, ভেতরে একটা প্রদীপ জ্বলছিল এবং বেহুলার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল হচ্ছে লক্ষিন্দর।
এই পার্টটা কেন মরলো লক্ষিন্দর? না না, লক্ষিন্দর কেন মরলো, ও তো বলছে সাপের কামড়ে মরলো। হ্যাঁ, কিন্তু সাপের কামড়ে মানে যদি ওটা মানে কালনাগিনী সাপ যদি হয়ে থাকে, তার কামড়ে মোটেই মরবার কথা না। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে মানে একটা জিনিস একটা জায়গাতে পুরো সিল করে দেওয়া হয়েছে, একটা সরু ফুটো, তাই দিয়ে সাপ ঢুকছে। এটা যদি সাপকে করতে হয়, তাহলে সেই সাপটার সেই বিশেষ ব্যক্তিকে চিনতে হবে, তার একটা উদ্দেশ্য থাকতে হবে যে অমুক উদ্দেশ্য নিয়ে। সাপ তো আর মানুষ নয়, সে চোর নয়, বা সে কোনো ঘাতক নয় যে লুকিয়ে ঢুকে পড়লো সাপের কাউকে মেমারি মারবার বলে কিছু উদ্দেশ্য। নেই। না, মেমোরি অবশ্যই আছে, কিন্তু একটা মানুষের মুখ চিনে রাখার জন্য সে লোকটার ব্যক্তিটাকে সেইটা চেনবার জন্য যে ধরনের মেমোরি দরকার, সে তো সাপ জানে না। সাপ ব্যক্তি থেকে ব্যক্তিকে পৃথক করতে পারে না। একদম। সাপ কি করে, তার সামনে ভালো দেখতেও পায় না। হ্যাঁ, সাপের একটা চোখ থাকে, তো সেই চোখটা কিন্তু খুব একটা ভালো দেখতে পায় না। একদম। বা সামনে কিছু একটা ঝাপসা, কিছু একটা নড়াচড়া করছে, এটা সে বুঝতে পারে। সেই নড়াচড়া দেখে, তার গতি দেখে সে বুঝতে পারে যে সেই জিনিসটা কত বড়, সেই জিনিসটা শক্তিশালী কিনা, সেটা একটা জড় পদার্থ নাকি সেটা কোনো একটা প্রাণী, এটা বুঝতে পারে। যদি প্রাণী হয়, তাহলে দুটো ব্যাপার। একটা হচ্ছে ছোট প্রাণী হলে তার খাদ্য, তাহলে তাকে খেতে হবে। আর যদি বড় প্রাণী হয়, তাহলে একটা বড় কিছু ভয়ের ব্যাপার, তাহলে তাকে পালাতে হবে। মনসামঙ্গল যেটা, সেটা যখন আমি পাঠ করছি, সেটা তো আমাদের একটা প্রাচীন সাহিত্য। সেটা তো যখন এটাকে ভিজুয়ালাইজেশন করা হচ্ছে, কেউ মানুষের সামনে করে দেখানো হচ্ছে, সেটাতে মানুষ প্রভাবিত হয়। তার অনেকগুলো লুজ পয়েন্ট মানুষের মধ্যে তো থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সেটা যদি ওই ধর্মীয় উদ্দেশ্য নিয়ে, ভুল মানে কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্য নিয়ে যদি সেটা করা হয়, তাহলে পরে সেটা খারাপ তো বটেই। কিন্তু জিনিসটাকে একটা গল্প, তার একটা ভিজুয়ালাইজেশন, আমাদের পুরনো কালচার, তার একটা ভিজুয়ালাইজেশন, সেখানে গল্পটাকে ন্যারেট করা। আমার মনে হয় যে এই সমস্ত গল্প নিয়ে ছবি হতেই পারে, কিন্তু সেটা আধুনিক দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত। হ্যাঁ, যে নতুনভাবে সেটাকে একটা প্রশিক্ষিত দৃষ্টিকোণ থেকে সেটাকে ওইরকম পঞ্চদশ ষোড়শ শতকের লোক ঠিক যে মনোভাব নিয়ে, যে ধরনের জ্ঞান, প্রাচীন জ্ঞান বুদ্ধি নিয়ে সেটা দেখতো, সেইটা না হওয়াটাই বাঞ্ছনীয়। ঠিক। অর্থাৎ মনসামঙ্গল কাব্যে যেটা আমরা কালনাগিনী আহ, সম্বন্ধে যেটা জানি, আমাদের এক্ষুনি বিস্তারিতভাবে বললেন দেবাশিস দা, এই কালনাগিনীর বিষ নেই, বিষ নেই, বিষ নেই, অযথা ওইসব গুজব নিয়ে বড় বড় মানে ভাবনা করে নিজের জীবনটাকে একবার অন্যদিকে বইয়ে দেবেন না। যুক্তির মধ্যে থাকুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়ান নিউজ 24 দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে অপূর্ব মাঝি।